অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে গত 10 মাস পেরিয়ে বাজেট সময় চলে এসছে এবং গত 2 তারিখে মাননীয় অর্থ উপদেষ্টা একটা ছোট্ট ব্রিফিংয়ের মাধ্যমে জাতির উদ্দেশ্যে বাজেট পেশ করেছে এবং এই ধরনের সংসদ ছাড়া বাজেট করবার ইতিহাস বাংলাদেশে আসলে আরও আছে। তো আমরা জাতিকে মনে করিয়ে দিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টাতে দেশের দায়িত্ব নিয়েছে সেই সময়টাকে আমাদের মাথায় নিতে হবে, কারণ হচ্ছে যেই বাজেট করা হচ্ছে এবং যেই বিষয়গুলো আমরা আলোচনা করছি সেটার কনটেক্সট যেন আমরা ভুলে না যাই। গত বছরের আগস্টে যখন 16 বছরের স্বৈরাচার পালিয়ে গেছে, 2টা বড় ধরনের আশঙ্কা দেশে বিদেশে করা হয়েছিল। তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারে, কারণ দেশের অর্থনীতিকে একদম ভেঙে ব্রোকেন স্টেট যেটাকে বলে আর কি, ভেঙে টুকরো করে দিয়ে গেছে। আপনারা দেখেছেন যে শ্বেতপত্র কমিটি পরিষ্কার করে বলেছে যে কিভাবে প্রতি বছর 16 থেকে 20 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে। একটা পরিবার মানে 25-30 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। তো এই আশঙ্কার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে কোনো দুর্ভিক্ষ হয়নি। দ্বিতীয় যে আশঙ্কা করা হয়েছিল সেটা হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়বে, বিরোধী দলের নেতাকর্মীরা এই খুন খারাপিতে মেতে উঠবেন এবং যেটা আওয়ামী লীগ বারবার আশঙ্কা করেছিল যে এই গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, সেটাও হয়নি। তো সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছে সেখানে তারা কিন্তু কিছু যৌক্তিক দার্শনিক কিছু বাস্তবতা তুলে ধরেছে, যে এটা শুধু প্রবৃদ্ধি অর্জনের বাজেট না। এই বাজেটের কেন্দ্রে হচ্ছে মানুষের অধিকার এবং গণতন্ত্রের যে পুনর্যাত্রার একটা স্বপ্ন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল 24-এর গণঅভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষা যেন ফুটে ওঠে। এবং সেই নিরিখে আমরা এটাও বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে দেশে কোনো নির্বাচিত সরকার এবং সংসদ নাই, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন, পরামর্শ করেন। সেই বাস্তবতায় আমরা দেখেছি এবং ওনাদেরকে প্রশংসাও করেছি। কিন্তু বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা রাজনৈতিক ক্যালেন্ডারে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেখানে তারা কোনো অংশীজনের সাথে এই বিষয়ে পরামর্শ করেন নাই। আপনারা দেখে থাকবেন, যেটা মনে রাখবার কথা, যে বিভিন্ন সময় বাজেটের আগে দেশের বিভিন্ন অংশীজনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচনা পর্যালোচনা করা হয় এবং ডায়ালগের আয়োজন করা হয়। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআরের চেয়ারম্যান সহ রাজনৈতিক দলগুলোর সাথে একটা সভা করবেন, পরামর্শ করবেন এবং পরামর্শের ভিত্তিতে একটা বাজেট প্রস্তাব করবেন। কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন হবার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব এবং দায় কিন্তু একটা নির্বাচিত সরকারের উপরেও পড়বে। অতএব নির্বাচিত সরকার যে বাজেটটা করে নাই, দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে, জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সরকারকে নিতে হবে। অতএব সেই জায়গাতে ফরেন সার্ভিস একাডেমিতে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয়, যমুনাতে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে, সেই রকম মডেলে এই বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমরা মনে করি যেটা এখনও খুব বেশি বিলম্ব হয়ে যায় নাই, মাত্র প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঈদের ছুটির পরে আপনার ইমিডিয়েটলি আমরা আহ্বান করব সরকারকে যে অংশীজনদের সাথে আপনারা বসবার ব্যবস্থা করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা থেকে শুরু করে যারা আছেন, এবং এই ক্যাবিনেটেই ন্যূনতম 4 জন প্রফেশনাল অর্থনীতিবিদ আছেন, একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে। তো আমরা বোধ করি তাদের সামনে বাজেট নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া দরকার। হলে যেটা হবে, এই বাজেটকে জাতীয় বাজেট বলা যাবে সংসদ নির্বাচিত সরকার না থাকবার পরেও। অতএব এই ঘাটতিটা পূরণ করা আমরা জরুরি বলে মনে করছি। বাজেটে আর একটা সবসময় বড় বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাজেটে সবসময় কত টাকা আয় হবে, কত টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট আসতেছে, এডিপির সাইজ কত, প্রবৃদ্ধি কত হবে, এই কেন্দ্রিক আলোচনাতে বাজেটটা আটকে যায়। অথচ বাজেটের আলোচনা হওয়া দরকার ছিল আসলে মানুষের জীবন, যে আমার কি পরিমাণ গরিব মানুষ থেকে খেয়ে আগামী বছর ভালো থাকবে, আমার কৃষক যারা এই দেশে ফসল ফলায় তার সার পেতে, তার কীটনাশক পেতে, তার কৃষি ঋণ পেতে কত সুবিধা হবে, আমার নিম্নবিত্তের মানুষ যারা ওএমএসের ট্রাকে করে দাঁড়ায় আপনার 6 ঘন্টা 8 ঘন্টা পরে 2000 টাকার পণ্য কেনে, তাদের এই পণ্য কেনাটা কতটা সম্মানিত হবে, তাদেরকে ট্রাকে দাঁড়াতে হবে না, তারা একটা দোকান থেকে এই জিনিসটা কিনতে পারবে।
অতএব সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বরাদ্দ দিয়েছে, কিন্তু বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা এখানে দেখতে পাইনি। সরকার এখানে অনেকগুলো খাতে সংস্কার প্রস্তাব করেছে, যেমন তারা প্রফেসর ইউনূসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে 30, 30 পৃথিবী, যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন, উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না, কোনো বায়ু দূষণ থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো গরিব মানুষ থাকবে না, এরকম একটা পৃথিবী উনি দেখেন। এরকম 30 ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন। বাজেটেও প্রধান অর্থ উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু সেই 30 বাংলাদেশটা কিভাবে অর্জিত হবে, এই স্টেপটা, এই রোডম্যাপটা আমরা বাজেটে দেখতে পাইনি। প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে ডিল করবার কথা বলা হয়েছে, কিন্তু প্রবৃদ্ধি আমরা ইন্টারন্যাশনাল যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF অলরেডি বলেছে ইজ বিলো 4%, 3.97 ধরেন, এরকম একটা পার্সেন্টের কথা বলা হচ্ছে, যেটা আগামী বছর 4, 4.5, 5 পর্যন্ত উঠতে পারে। এবং এই ভারসাম্যটা কিভাবে করা হবে? সরকারের পরিকল্পনা ছিল যে এই মাসে তারা আপনার ইনফ্লেশন কমিয়ে 8% নিয়ে আসবে, কিন্তু এটা তারা পারে নাই। সরকারি হিসাবে এটা 9-এর উপরে এখন। তাহলে সেই জায়গাতে যে মনিটারি পলিসি যে চেঞ্জ করা দরকার এবং কোথায় কোথায় চেঞ্জ হবে তার কোনো গাইডলাইন আমরা এখানে দেখতে পাই নাই। তো সেই জায়গাতে আমরা আশা করি যে অর্থ উপদেষ্টা যে আগামী দিনগুলো যেগুলো আসছে, সপ্তাহগুলো আসছে, এখানে তারা সেই গাইডলাইনটা তারা প্রকাশ করবেন। এরপরে হচ্ছে যে আমাদের বাজেটের যে আয় 5 লক্ষ কোটি টাকার উপরে মানে বলা হচ্ছে তারা আয় করবে। কিভাবে করবেন এটা? এই আয়ের লক্ষ্যমাত্রা তো আমরা গত দশক পর দশক দেখতে পাচ্ছি। আমার রেভিনিউ কালেকশন কখনোই 3,25,000 কোটি টাকা বেশি হয় নাই। তো সেইখানে আমার প্রবৃদ্ধিকে বলা হচ্ছে এটা 4% পেরোবে না। তা আমার যখন 6.5% প্রবৃদ্ধি ছিল, তখনও তো আমার আয় 3.5 লক্ষ কোটি টাকা হয় নাই। তাহলে আমার প্রবৃদ্ধি কমে যাচ্ছে বলা হচ্ছে, সবাই বলছে, সেখানে আমার আয়টা বাড়বে কোত্থেকে? তাহলে কি আপনি যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজগুলোতে যে প্রতি 1 লক্ষ টাকায় 30,000 টাকা ট্যাক্স দিতে হবে, আপনি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে 30% করে কর দেবেন? তাহলে এর মধ্য দিয়ে মধ্যবিত্তের মানে ব্রিদিং স্পেসটা কোথায়, দম নেওয়ার জায়গাটা কোথায়? এবং মধ্যবিত্তকে যে স্কুইজ করছেন এবং করে যাচ্ছেন, সেইটাকে আপনি সোশ্যাল সেফটি নেট, আমাদের যে কল্যাণ ভাতাগুলো আছে, সেই ভাতাগুলোতে মধ্যবিত্তকে আপনি ঢুকাতে পারছেন কিনা? এবং পারবার জন্য বারবার বলা হচ্ছে যে ন্যূনতম মাসিক আয় 50,000 টাকা যাদের আছে তাদেরকে আপনার করের বাইরে রাখেন। আমরা বারবার এই দাবিটা করেছি। তাহলে সেটা হচ্ছে বছরে 6 লাখ টাকার মতো আসে। কিন্তু সেই দাবির প্রেক্ষিতে দেখলাম মাত্র 3.5 লক্ষ টাকা যেটা ট্যাক্স থ্রেশহোল্ড ছিল, সেটাকে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তকে এই যে কল্যাণ ভাতা এবং জীবনটাকে আরামদায়ক করবার যে মানে ম্যাপ করা, সেই ম্যাপিংয়ের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি না। ব্যয়ের একটা বড় জায়গা যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি, আমাদের সবচেয়ে বড় ব্যয়ের জায়গা হচ্ছে আপনার বেতন ভাতা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বেতন আছে ধরেন 1 লক্ষ কোটি টাকার উপরে। তাহলে আপনি বলছেন যে ডিজিটালাইজেশন করা হচ্ছে এবং হবে প্রত্যেকটা জায়গাতে, তাহলে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও তো কমাইতে হবে। 1 কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বলে আমরা বারবার বলেছি। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আমার প্রায় 9-10 বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করতে হচ্ছে এই বিশাল রাষ্ট্রকে পরিচালনা করতে, যেটা আসলে কোনো প্রয়োজন নাই। সেখান থেকে যদি আপনি এটা 3 বিলিয়নে নিয়ে আসতে পারেন, 2 বিলিয়নে নিয়ে আসতে পারেন, তাহলে আমার এখান থেকে 5-7 বিলিয়ন ডলার খরচ সেভ করা সম্ভব। যেই খরচটা আপনি কৃষককে দিতে পারবেন, আমাদের জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবেন, জ্বালানি সম্পদ আহরণ, গ্যাস আহরণ, তেল আহরণের পিছনে আপনি খরচ করতে পারবেন, এবং দেশের যে কোটি কোটি দরিদ্র মানুষ আছে তাদের পিছনে আপনি খরচ করতে পারবেন। কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না। খরচের একটা বড় খাত হচ্ছে আপনার 1 লক্ষ কোটি টাকার উপরে 12-13 বিলিয়ন ডলার খরচ হবে ঋণ শোধ করতে, যেটা হচ্ছে আওয়ামী আমলের যে ঋণ, দেশি এবং বিদেশি 200 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত 10 মাসে তারা 12.5-13 বিলিয়ন ডলার ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে, এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে। এবং আগামী বাজেটে, এই প্রস্তাবিত বাজেটে আপনার গত বাজেট থেকে প্রায় 4.5-5 বিলিয়ন ডলার তারা ইতিমধ্যে সেভ করে ফেলেছে। যে চলমান প্রজেক্টগুলো ছিল সেখান থেকে তারা খরচ কাট করেছে, খরচ বাঁচিয়েছে এবং দুর্নীতির পথগুলো দূর করেছে। সেখান থেকে তারা কিন্তু 4 বিলিয়ন ডলার ইতিমধ্যে সেভ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দিয়েছে, এবং যেটার কারণে তারা সামারে তেল গ্যাসের যে ফ্লো থাকার কথা, শিল্পাঞ্চলগুলোতে নিরবিচ্ছিন্নভাবে তেল গ্যাস দেওয়ার যে আয়োজন থাকার কথা, সেইটা তারা দিচ্ছে।
আমাদের আর একটা বড় খরচের খাত হচ্ছে আপনার সোশ্যাল সেফটি নেট, যেটাকে বলছি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে হচ্ছে বিধবা ভাতা, দুস্থ ভাতা, এরপরে এই যে শিশুদের, বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের যে উপবৃত্তি দেওয়া হচ্ছে, এই যে হরেক রকমের রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়। কিন্তু এই ভাতার ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবার পেনশনের টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পেনশনের টাকাটা তো সোশ্যাল সেফটি নেটে পড়তে পারে না, এটা তো আপনার কর্মচারীদের ন্যায্য টাকা, তারা যে টাকাটা তাদের বেতন থেকে ইনভেস্ট করেছে, রাষ্ট্রকে দিয়েছিল সেই টাকাটা। তো সেই টাকাটা আপনি কল্যাণ ভাতার ভিতরে কিভাবে নেন? তা আমরা বোধ করছি যে এটাকে অ্যামেন্ড করে এই টাকাটা হচ্ছে জেনুইন যারা টাকা পাওয়ার যোগ্য দুস্থ মানুষ যারা আছে, গরিব মানুষ, তাদের পিছনে পরিকল্পিতভাবে খরচ করবার ব্যবস্থা করা দরকার। এরপরে হচ্ছে আমরা মনে করছি তথ্য উপাত্তের একটা সংশোধনীর ব্যাপারে আমরা বারবার বলছি যে বাজেটের যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বাজেটের যে সাইজ তৈরি করা হয়েছে, খরচের যে খাত, এটা প্রথাগত গত বছরগুলোতে যেভাবে চলে আসছে ফ্যাসিবাদী আমলের, এইটা কি সিম্পলি কিছু কারেকশন করে বর্তমান আমলারা, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা মিলে রিভাইজ করে দিয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে বলছি যে বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাটা সঠিক না, আমাদের প্রবৃদ্ধির যে শতাংশ সেটা সত্য না, আমরা যে বলছি আমাদের আমদানি রপ্তানির তথ্যগুলো সঠিক না, আমরা যে বলছি যে আমাদের রিজার্ভ কারেকশন করতে হবে, আমরা যে বলেছি যে আমাদের মাথাপিছু আয় যেটা দাবি করা হচ্ছে এটা সত্য না। তো এই যে এত এত মিথ্যাচারের তথ্য গোলমালে হয়ে আছে বাংলাদেশে গত 16-17 বছর থেকে, সেটাকে কারেকশন না করে, সেটাকে সংশোধন না করে কিসের ভিত্তিতে আমি একটা পরিকল্পনা করছি? কারণ আমি জানি না যে আমার কতটা মুখ আছে, কতজন মানুষকে আমাকে খাওয়াতে হবে। বলা হচ্ছে আমার নাকি 9 কোটি মেট্রিক টন আমাকে চাল আমদানি করতে হবে। কিসের ভিত্তিতে বলছেন? আপনি তো জানেন না আপনার জনসংখ্যা কি 17 কোটি, 21 কোটি না 22 কোটি? আপনি জানছেন না যে আসলে আপনার মাথাপিছু আয় $3000 বলা হচ্ছে, আসলে কি এটা $1500 বেশি? আমরা বলা হচ্ছে যে আমাদের অর্থনীতির সাইজ হচ্ছে 400-450 বিলিয়ন ডলার, আসলে কি তাই? অনেকে বলছে এটা $300 বিলিয়ন বেশি হবে না। কোনটা সত্য? অতএব এক্সপোর্টের ব্যাপারে, রেভিনিউ কালেকশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তথ্য, তারপরে এলসি খোলার তথ্য এবং এনবিআর এর তথ্য মিলছে না। তাহলে আসলে আমার কয় টাকা আয় হচ্ছে, কয় টাকা ব্যয় হচ্ছে, এই তথ্যটাও তো আপনি সংশোধন করেন নাই। অতএব এই বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে ফ্যাসিবাদী আমলের যে মিথ্যাচারের গালগপ্পওয়ালা তথ্য পরিসংখ্যান দিয়ে বারবার জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে, সেই তথ্য সংশোধন না করে যেই বাজেট আপনি প্রস্তাব করছেন, এই বাজেটটা আখেরে জনগণের জন্য কল্যাণকর হবে না বলে আমরা বোধ করছি। এরপরে হচ্ছে যে আপনার আরেকটা বড় দিক যেটা বাজেটে, আগামী বছর আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে করা যে বাংলাদেশে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে এটা মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে। একইভাবে আমরা বলছি যে এই এলডিসি গ্র্যাজুয়েশনের প্ল্যানটা সুইসাইডাল হবে, আত্মঘাতী হবে। কারণ সিম্পলি আমার রাষ্ট্র, আমার প্রতিষ্ঠান, আমার যে তথ্য প্রযুক্তি ব্যবহারের যে হার, আমার ইন্টারনেট, আমার জনশক্তি, আমার জনবলের যে দক্ষতা, এর কোনোটা এই প্রস্তুতি আমাদের নাই যে আমরা একটা মধ্যম আয়ের দেশ হইতে পারবো। এটা একটা মিথ্যা গল্পচার। যেভাবে আপনার নোবেল পুরস্কারের লোভে শেখ হাসিনা 13 লক্ষ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দিয়েছে, ঠিক এমনিভাবে মধ্যম আয়ের দেশ হবার যে গল্প, এই গল্প থেকে আমাদেরকে সেফগার্ড করতে হবে। কারণ মধ্যম আয়ের দেশ হওয়াটা একটা যৌক্তিক জায়গায়, যে জায়গাটাতে হচ্ছে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে। কিন্তু আমরা যখন মধ্যম আয়ের দেশে চলে যাব, সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, ঋণে, আপনার রপ্তানিতে, আমদানিতে আমরা যে সুবিধাগুলো পাই, এই প্রত্যেকটা সুবিধা হচ্ছে আমরা সুবিধা থেকে বঞ্চিত হব। আমাদেরকে দুনিয়ার বড় বড় ব্যবসায়ীদের সাথে, বড় বড় দেশগুলোর সাথে তখন প্রতিযোগিতা করতে হবে। তো যেই প্রতিযোগিতার জন্য আমি প্রস্তুত না, সেই প্রতিযোগিতার পিচে আমাকে খেলে 4-6 মারবার যে আয়োজন করা হচ্ছে, আমরা বোধ করছি যে এই পরিকল্পনাটা সাসপেন্ড করা দরকার। এই বাজেটেও দেখলাম অর্থ উপদেষ্টা ধরে নিয়েছেন যে আগামী বছর নভেম্বরে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করছি, তাই এই ধরনের বাজেট করা দরকার। এবং এই জন্য যেটা করেছে, ব্যবসায়ীদেরকে যে ট্যাক্স প্রণোদনা দিত বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এই প্রণোদনা কমিয়ে এনে ট্যাক্সের পরিমাণ বাড়াচ্ছে যেন তারা আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ হইতে পারে। কিন্তু কিভাবে কম্পিটিটিভ হবে? যেই দেশে ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই, তেল নাই, দক্ষ জনবল নাই, আইটি জানা লোক নাই, আপনি কিভাবে ওভারনাইট তাকে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কমানোর মধ্য দিয়ে এলডিসির জন্য যোগ্য করবেন? আমরা বোধ করছি যে এই কাজটা হবে আত্মঘাতী হবে বাংলাদেশের জন্য। বরং এই এলডিসি অ্যাপ্লিকেশন সাসপেন্ড করে দেওয়া দরকার। আমাদের মধ্যম আয়ের দেশ জোর করে হবার দরকার নাই।
এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে, দেশের জন্য ক্ষতিকর হবে, আমার বিনিয়োগের জন্য ক্ষতিকর হবে, আমার জব ক্রিয়েশনের জন্য ক্ষতিকর হবে, কর্মসংস্থানের জন্য ক্ষতিকর হবে। তাই এই পরিকল্পনা বাদ দিয়ে হচ্ছে এলডিসিতে থেকে কিভাবে আমরা সারা দুনিয়ার বেনিফিট নিতে পারি। ওষুধ কোম্পানিগুলো দেখেন অলমোস্ট 0 টাকায় 0 ট্যাক্সে সারা দুনিয়াতে ওষুধ রপ্তানি করতে পারে। এটা কেন পারছে? কারণ আমি এলডিসিতে আছি, আমার উপর শুল্ক দিতে পারছে না। বড় বড় ধনী দেশগুলো আপনার যে ওষুধের পেটেন্ট তৈরি করে, সেই পেটেন্টগুলো আমাদের মতো দেশগুলোতে তারা 0 টাকায় দিয়ে দেয় অথবা নামমাত্র টাকায় দিয়ে দেয়। আপনি যদি ওই ওষুধগুলোকে পেটেন্ট কিনে আনতে চান, এই পেটেন্ট কিনে এনে আপনি এই ওষুধ বাংলাদেশে বানিয়ে গরিব মানুষকে ওষুধ খাওয়াতে পারবেন না। এই বাস্তবতা আছে। অতএব মধ্যময়ের দেশ হবার এই পরিকল্পনা বাদ দিতে হবে বাংলাদেশের স্বার্থে, এবং সেই মোতাবেক আমার বাজেটকে রিভাইজ করাটা জরুরি বলে মনে করছি। কালো টাকা সাদা করবার প্রভিশনটা এই বছরও রাখা হয়েছে, যেটা দুঃখজনক। জিনিসটা হচ্ছে বেশ অনৈতিক একটা কাজ, এবং পূর্বতন যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি সেখানে কালো টাকা সাদা করবার প্রভিশনে আপনার খুব বেশি টাকা বাংলাদেশে আসে নাই, বরং এই আওয়ামী লীগের পাচারের টাকা অন্য দলের ব্যানারে বাংলাদেশে এসে হালাল হওয়ার একটা প্রক্রিয়ার সম্ভাবনা এখানে আছে। অতএব সেইটা দেশের জন্য ভালো হবে না, বরং হচ্ছে টাকা পাচার রোধ করা বন্ধ করা দরকার। ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা দরকার। সিরিয়াসলি যারা জেনুইন ব্যবসায়ী তাদেরকে আপনি রেয়াত দেন, সুবিধা দেন, সুযোগ করে দেন, কিন্তু যারা প্রফেশনালি ব্যাংকের টাকা লুট করে, প্রফেশনাল ঋণ খেলাপি, তাদের ব্যাপারে সিরিয়াসলি মেজার নেওয়া দরকার, সিরিয়াসলি বন্দোবস্ত করা দরকার, যেন এইটা দৃষ্টান্ত হয়ে থাকে অন্য ব্যবসায়ীদের জন্য। কিন্তু যারা করতে চায়, জেনুইন উদ্যোক্তা আছে, তাদের পাশে যেন রাষ্ট্র দাঁড়ায়, সেটা আমরা চাই। এরপরে হচ্ছে সব মিলিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে বাজেট নিয়ে সিরিয়াসলি রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে আমাদের আকাঙ্ক্ষা যেখানে আছে সেটা নিয়ে কথা বলা দরকার। গণ অভ্যুত্থানের অনেক অংশীজন, রাজনৈতিক দল ছাড়াও, গণ অভ্যুত্থানে শত শত শহীদ পরিবার আছে, হাজার হাজার আহত যে যোদ্ধা আছে। এখানে আজকে আমাদের এই হলরুমে একজন আহত যোদ্ধা আছে, যিনি মাত্র কয়েকদিন আগে আপনার বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছেন। এই মানুষগুলোর মতামত নেওয়া দরকার, কারণ তারা বয়সে তরুণ, তাদের স্বপ্নের বাংলাদেশ 2 কে তারা কিভাবে দেখতে চায়, সেই আকাঙ্ক্ষাটা অর্থ উপদেষ্টা থেকে শুরু করে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শুনতে হবে। কারণ এটা অঙ্কের হিসাব না, মানুষের জীবনটা শুধু 100-200 টাকা শতাংশের জীবন না। এই জীবনের ভিতরে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। দাঁ এবং দরদের যে আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশ 2-এর গল্পটা তার কাছ থেকে শুনতে হবে। তখনই শুধু এই বাজেটটা আমাদের সবার হবে, মানুষের হবে, 24-এর গণ অভ্যুত্থানের হবে। এবং সেই বাজেটটাই আমরা আগামী দিনে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এবং পরামর্শের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে করবেন, এমনটা আশা করছি।